1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় রূপ নেয়। সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারীদের পোশাক ও সামাজিক আচরণকে কেন্দ্র করে কঠোর নীতি প্রণয়ন করা হয়। বিপ্লবের কয়েক মাসের মধ্যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি নির্দেশ দেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনপরিসরে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। পরবর্তী কয়েক বছরের মধ্যে এই নির্দেশ ধাপে ধাপে আইনে পরিণত হয়। 1981 সালে ইসলামী পোশাক কার্যত বাধ্যতামূলক করা হয় এবং 1983 সালে আইন করা হয় যে জনসমক্ষে মাথা না ঢাকলে শাস্তির মুখোমুখি হতে হবে। এই আইনের বাস্তবায়নের জন্য সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে বিশেষ নজরদারি ব্যবস্থা, যার সবচেয়ে পরিচিত রূপ গাশত-ই-এরশাদ বা নৈতিকতা পুলিশ। তাদের কাজ ছিল জনসমক্ষে নারীদের পোশাক, হিজাব এবং সামাজিক আচরণ তদারকি করা। কিন্তু আইন ও বাস্তবতার মধ্যকার টানাপোড়েন শুরু হয় শুরু থেকেই। একদিকে রাষ্ট্র ধর্মীয় মূল্যবোধকে আইনি কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছে, অন্যদিকে ইরানি সমাজ বিশেষ করে নারীরা বিভিন্ন উপায়ে সেই কাঠামোর মধ্যে নিজেদের ব্যক্তি স্বাধীনতার জায়গা তৈরি করার চেষ্টা চালিয়ে গেছে। ইরানে হিজাব বিধি নিয়ে প্রতিরোধ নতুন নয়। 1979 সালের মার্চে খোমেনির নির্দেশের বিরুদ্ধে তেহরানে হাজার হাজার নারী আন্তর্জাতিক নারী দিবসে রাস্তায় নেমেছিলেন। তাদের দাবি ছিল রাষ্ট্র যেন ব্যক্তিগত পোশাকের উপর জোরপূর্বক নিয়ন্ত্রণ আরোপ না করে। সেই প্রতিবাদে পুরোপুরি সফল না হলেও একটি বাস্তবতা তৈরি করে দেয়। রাষ্ট্র আইন করতে পারে, কিন্তু সমাজের ভেতরের প্রবণতাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। এরপরের দশকগুলোতে ইরানি নারীরা প্রকাশ্য সংঘাতের পাশাপাশি নীরব প্রতিরোধের পথও বেছে নেয়। কেউ ঢিলেঢালা পোশাকের বদলে একটু আটশাট কোট পরেন, কেউ স্কার্ফ পেছনের দিকে সরিয়ে চুলের কিছু অংশ দৃশ্যমান রাখেন। এই ছোট ছোট পরিবর্তনই সময়ের সঙ্গে এক ধরনের সামাজিক বাস্তবতা তৈরি করে। নীতি পুলিশের উত্থান ঘটল কিভাবে? 2000-এর দশকে পোশাক বিধি কঠোরভাবে বাস্তবায়নের জন্য নৈতিকতা পুলিশকে আরো সক্রিয় করা হয়। বিশেষ করে 2006 সালে তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সময় গাশত-ই-এরশাদ আনুষ্ঠানিকভাবে শক্তিশালীভাবে সংগঠিত হয়। এই বাহিনী জনবহুল এলাকায় টহল দিয়ে অশোভন পোশাক চিহ্নিত করে নারীদের আটক করতে শুরু করে। আর এই সময় থেকেই নৈতিকতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ বাড়তে থাকে। অপমানজনক আচরণ, আটক, এমনকি শারীরিক নির্যাতনের অভিযোগও ওঠে। অনেক নারী জানিয়েছেন সামান্য লিপস্টিক ব্যবহার বা পোশাকের ধরন নিয়েও তাদের থামানো হয়েছে। কখনো পরিবারের সদস্যদের ডেকে নিয়ে ভবিষ্যতে নিয়ম মানার প্রতিশ্রুতি দিতে বাধ্য করা হয়েছে। 2022 সালের সেপ্টেম্বর মাসে 22 বছর বয়সী তরুণী মাশা আমিনের মৃত্যু এই দীর্ঘদিনের অসন্তোষকে বিস্ফোরিত করে। হিজাব ঠিকভাবে না পরার অভিযোগে তাকে তেহরানে আটক করেছিল নৈতিকতা পুলিশ। কয়েক ঘন্টার মধ্যেই তিনি অসুস্থ হয়ে কোমায় চলে যান এবং 3 দিন পর মারা যান। কর্তৃপক্ষ বলেছিল তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু পরিবার ও প্রত্যক্ষদর্শী দাবি করেন পুলিশি নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ইরান জুড়ে নারী জীবন স্বাধীনতা স্লোগানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নারীরা প্রকাশ্যে হিজাব খুলে ফেলে, কেউ কেউ তা পুড়িয়ে প্রতিবাদ জানান। আন্দোলনের প্রতীক হয়ে ওঠে চুল কেটে ফেলা, যা ইরানি সংস্কৃতিতে গভীর প্রতিবাদের প্রতীক। এই আন্দোলন দমন করতে সরকার কঠোর অবস্থান নেয়। কয়েক মাসের মধ্যে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ গ্রেফতার হন বলে বিভিন্ন মানবাধিকার সংগঠন দাবি করে। কিন্তু একই সঙ্গে সরকারের মধ্যেও একটি উপলব্ধি তৈরি হয় যে কেবল কঠোরতার মাধ্যমে এই সামাজিক সংকট সমাধান করা সম্ভব নয়। ফলে কখনো নৈতিকতা পুলিশের টহল কমানো হয়েছে, কখনো আবার পুনরায় চালু করা হয়েছে। 2023 সালে আবারও হিজাব আইন বাস্তবায়নের জন্য নতুন নজরদারি ব্যবস্থা চালুর ঘোষণা আসে। একই সময় প্রযুক্তি ব্যবহার করে নজরদারি, যেমন ক্যামেরা ও অনলাইন পর্যবেক্ষণ বাড়ানোর কথাও বলা হয়। 2024 সালে নির্বাচিত সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দায়িত্ব নেওয়ার পর এই ইস্যুতে নতুন ধরনের ভাষা ব্যবহার করেন। তিনি বলেন নৈতিকতা পুলিশ নারীদের হয়রানি করবে না এবং বিষয়টি তিনি নিজে নজরদারি করবেন। একটি সংবাদ সম্মেলনে এক নারী সাংবাদিক পুলিশি হয়রানির আশঙ্কায় ঘুর পথে আসার কথা বললে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং বলেন নীতি পুলিশের তো আর নারীদের বিরক্ত করার কথা নয়। এই বক্তব্য ইরানে এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে নীতিগত পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখেন, যদিও বাস্তবে আইন এখনো পুরোপুরি পরিবর্তিত হয়নি।
4 দশকে ইরানি নারীর অর্জন কি? 4 দশকের এই দ্বন্দ্বের মধ্যেও ইরানি নারীরা বহু ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অত্যন্ত উচ্চ। অনেক বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। চিকিৎসা, গবেষণা, প্রকৌশল, শিল্পকলা সহ সব ক্ষেত্রেই তাদের উপস্থিতি দৃশ্যমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্সি ও ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর মুমিত আল রশিদের পর্যবেক্ষণ অনুযায়ী শহুরে ইরানে বিশ্ববিদ্যালয় ও কর্মক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ার মতো। হিজাব বা পোশাক বিধি নিয়ে নৈতিকতা পুলিশিং থাকলেও নারীরা সামাজিক ও পেশাগত জীবনে পুরোপুরি অনুপস্থিত নন। ইরানি নারীদের চোখে স্বাধীনতা কেমন? ইরানি নারীদের দাবি একরকম নয়। সমাজের ভেতরে বিভিন্ন মত রয়েছে। কেউ সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা চান, অর্থাৎ পোশাক বা জীবনযাপনে রাষ্ট্রের কোনো বাধ্যবাধকতা না থাকুক। আবার অনেকে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে কেবল জোরপূর্বক প্রয়োগ বন্ধ করার পক্ষে। তবে কয়েকটি দাবি প্রায় সব ধারার নারীর মধ্যেই মিল পাওয়া যায়। 1. বাধ্যতামূলক হিজাব আইন শিথিল করা। 2. নৈতিকতা পুলিশের ক্ষমতা কমানো বা বিলুপ্ত করা। 3. ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় নজরদারি কমানো। 4. কর্মক্ষেত্র ও রাজনীতিতে সমান সুযোগ। 5. মত প্রকাশের স্বাধীনতা বৃদ্ধি। রাষ্ট্র ও সমাজের টানাপোড়েন। ইরানের বাস্তবতা হলো রাষ্ট্র নিজেকে একটি ধর্মীয় আদর্শের রক্ষক হিসেবে দেখে, আর সমাজের একটি বড় অংশ ব্যক্তিগত স্বাধীনতার বিস্তার চায়। ফলে দুই পক্ষের এই টানাপোড়েন সময়ের সঙ্গে সঙ্গে ওঠানামা করে। কখনো সরকার কঠোর হয়, কখনো রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছুটা নমনীয়তা আসে। এই ওঠানামার মধ্যেই ইরানি নারীরা ধীরে ধীরে নিজেদের সামাজিক অবস্থান শক্তিশালী করেছেন। 4 দশকের অভিজ্ঞতা দেখিয়েছে ইরানে পোশাক বিধি কেবল ধর্মীয় বা আইনি ইস্যু নয়, এটি রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি ও ব্যক্তি স্বাধীনতার জটিল সম্পর্কের প্রতীক। তাই এর বিতর্ক দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নেই। তবে একটি বিষয় স্পষ্ট, প্রজন্মের পর প্রজন্ম ধরে ইরানি নারীরা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তা তাদের সমাজে গভীর প্রভাব ফেলেছে। শিক্ষা, কর্মক্ষেত্র, সংস্কৃতি ও রাজনীতিতে তাদের উপস্থিতি ক্রমেই শক্তিশালী হচ্ছে। ফলে অনেক বিশ্লেষকের মতে ভবিষ্যতের ইরানে নারী স্বাধীনতা নিয়ে প্রশ্নটি আর শুধু পোশাক বিধির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি রাষ্ট্র বা সমাজের বৃহত্তর গণতান্ত্রিক রূপান্তরের সঙ্গেও জড়িয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।